সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রাষ্ট্রপতি নির্বাচন। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট, এবং আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেশের 23তম রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে গতকাল মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আর প্রধান বিরোধী দল জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র গতকাল জমা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে। সেক্ষেত্রে 25 বছর পর রাষ্ট্রপতি পদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছে দেশবাসী। আলোচনাটা শুরু করব এম এ আজিজ ভাই, আপনাকে দিয়েই। দুইজনেরই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, মুক্তিযোদ্ধা, সব কিছু মিলিয়ে এক কথা যদি আসি, মানে কীভাবে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই যে কীভাবে করবেন। দেখেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক, দর্শক, শ্রোতা। দেখেন, আমাদের সংবিধানের যে সিস্টেম, সরকারি দল প্রায় 250-র মতো সিট, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে না, কারণ 70 অনুচ্ছেদ আছে, ভোট দিবে না। সুতরাং অলি আহমেদ নিশ্চিত ফেল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত রাষ্ট্রপতি। তো সুতরাং এখানে আমি বলছিলাম, আমি লিখেছিও যে আমাদের দেশে রাষ্ট্রপতি আমরা যে বিবেচনায় মনোনয়ন দেই, আমার কাছে মনে হয় বিষয়টা একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল দিক দেখা। যেমন ধরেন, আমাদের ভূ রাজনীতি কিন্তু খুব মারপ্যাচের মধ্যে আমরা থাকি। এখন ধরেন পরাশক্তিগুলো খুব অ্যাক্টিভ। সুতরাং সরকার কখন দুর্যোগ আসে, কখন ভালো সময় আসে, এটা বোঝা মুশকিল। এই জন্য আমি লিখেছিলাম যে আব্দুর রহমান বিশ্বাস, তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। ওই সময়ও প্রথম নির্বাচনে তিনি জিতেছিলেন, কারণ যেহেতু 70 অনুচ্ছেদ ছিল। কিন্তু তিনি যে দুঃসাহস দেখিয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে একটা কূ ঠেকায় দিছে। সরকারি 3 জন সেনাপ্রধানকে সে অবসর করে দিছে। সে কূ করতেছে নাসিম, আমার মনে আছে, আরও 2 জেনারেলকে অবসরে পাঠিয়ে দিয়েছে। সে ট্যাঙ্ক লাগায় টাগায় তার নিরাপত্তা নিশ্চিত করে সে ঠিকই দেশকে বাঁচায় দিছে। তো এরকম এখন আমাদের দেশে কিন্তু একরকম একদিকে বিবেচনা করা হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে এবারের নির্বাচনটা, মনোনয়নটা ঠিক আমাদের আভ্যন্তরীণ ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, এক্সটার্নাল ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে, ধরেন আমেরিকা যদি খেলে, চীন যদি খেলে, ভারত যদি খেলে, এর সাথে যদি যুক্ত হয় শক্তি, ইন্টারনাল শক্তি যুক্ত হয়, এটা তো একটা সময় এমন দুর্বিষহ অবস্থা হবে। দেশের ক্রাইসিসে রাষ্ট্রপতির ভূমিকা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। আব্দুর রহমান বিশ্বাস তা প্রমাণ করে গেছে। সুতরাং তারপরে আমি বলবো যে এখন যেটা হয়েছে, ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনয়ন পেয়েছে, সে সজ্জন ব্যক্তি। বিএনপির ভিতরে তারই পাওয়া উচিত ছিল, তিনিই পেয়েছেন। কারণ তিনি দীর্ঘ 17 বছর দলটাকে ধরে রেখেছেন, রাজনীতি করেছেন। রাষ্ট্রপতি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ছিলেন না, তারেক রহমানও ছিলেন না, তিনি দলটাকে আঁকড়ে রেখেছে। বহুবার জেলে গেছে, বহু নির্যাতনের শিকার হয়েছে, এটা ঠিক। তিনি দলের হাল ধরার কথা, রাষ্ট্রপতি হওয়ার কথা পেয়েছে। তবে তিনি আর ফাইনালি প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রপতি হবেন। আপনি ওই যে বিষয়টা নিয়ে আসলেন যে প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে না, মানে আমরা যে অবস্থা, আসনের যে বিন্যাস, যে অবস্থা দেখতেছি, তারপরও যেহেতু বিরোধী দলের পক্ষ থেকে, অর্থাৎ 11 দলীয় ঐক্য থেকে একজনকে দেয়া হয়েছে, একটু শুনবো না। বিষয়টা হচ্ছে, এটা যেহেতু গণতান্ত্রিক চর্চার দিকে আমরা যাচ্ছি, একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের শেষের দাবি ছিল ফ্যাসিবাদ বিলোপ। আমি যদি বলি, এটার ব্যাখ্যা দেই বরাবরই, অন্তত পক্ষে মানবিক বাংলাদেশ না হলেও ফার্স্ট সেন্সে অন্তত গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন তো চাই। তো গণতান্ত্রিক প্র্যাকটিস একটা হচ্ছে। এখানে অভ্যুত্থানের শক্তি সব পার্লামেন্টে আছে। একটা ইলেকশন হোক না, কম হোক বেশি হোক, আমরা তো বুঝি যে ভোটে বেশি পাইতে পারে, সে কম পেতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক চর্চা হোক না। কিন্তু অলি আহমেদকে প্রার্থী করার ক্ষেত্রে আমার কাছে, কর্নেল অলি আহমেদ প্রার্থী করার সাথে আমার কাছে অন্য
চিন্তাও কাজ করে যে এখানে জামাতের প্রার্থী তো হওয়ার কথা ছিল, কারণ তাদের তো সিট বেশি, 80টা সিট, তাদের নিজস্ব নারী আসন সহ আরও বেশি। হ্যাঁ, কিন্তু সে না অলি আহমেদকে হয়তো মুক্তিযোদ্ধা হিসেবে আনছে, একটা দিক। দুটো দিক হচ্ছে বিরোধী দল যে আছে কোনো কিছুই ছাড় দেওয়া হবে না এরকম একটা ধারণা তৈরি করার জন্য প্রতিদ্বন্দ্বিতা দিছে, নিশ্চিত ফেল জেনেও প্রার্থী দিয়েছে। মানে যেটা বলেন আপনি গণতান্ত্রিক যে ধারা বা চর্চা, সেই জায়গাটাই তো আপনি এখন বলছেন নাকি? না, সেটা তো গণতান্ত্রিক ধারা, একটা ইলেকশন হচ্ছে তো। ইলেকশন হচ্ছে, কিন্তু কিন্তু সেখানে আবার বিরোধী দল প্রার্থীও দিচ্ছে। যেভাবে হওয়া উচিত সেভাবে তো হচ্ছে না, কারণ 70 অনুচ্ছেদের বিরুদ্ধে আমরাও আগে বলছি, এই 70 অনুচ্ছেদ তো এখনো কার্যকর। সুতরাং 70 অনুচ্ছেদ থাকলে তো আপনার বদলাইতে পারবেন না। আপনি তো 70 অনুচ্ছেদ দিয়ে কথাই আসলেন, বিরোধী দলের পক্ষ থেকেও এই অভিযোগটা করা হয়েছে 70 অনুচ্ছেদ না, দিয়ে এখন অভিযোগ করে লাভ নাই, কারণ হচ্ছে হাইকোর্টে একটা রায় দিয়েছিল, হাইকোর্টের রায় যখন আপিল হলো সেখানে কিন্তু বিএনপি আপিল করে নাই, তারপরেও বিরোধী দল থেকে শুনছি এই যে হাইকোর্টের রায়কে ঠেকায় দেওয়ার জন্য আপিল করতেছে। হ্যাঁ, এরপরে আপিল গেল, আপিল এরপরে যারা আপিল করলো তাদের আপিল খারিজ করে দিল, দিয়ে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে যে কি অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তত্ত্বাবধায়ক সরকার, গণভোট, তারপরে সংবিধানের 7 ক 7 খ, তারপরে 134 অনুচ্ছেদ বাতিল করে দিছে, যেগুলা শেখ হাসিনা কইছিল ওগুলা যদি করে, ওই ধারার মৌলিক সংস্কার করে, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলায় সে মানে পড়বে। সুতরাং রাষ্ট্রদ্রোহী মামলা মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হতে পারে, সেগুলো বাতিল করে দিছে। এখন জুলাই চার্টার সহ বাকি যা আছে সব কিছুকে সংসদের হাতে ছেড়ে দিছে। এখন সংসদে বিএনপি 2/3 মেজরিটি, তারা বলছে সংসদীয় কমিটি করে তারা বাকি সংস্কারগুলি এগিয়ে নেবে। হ্যাঁ, আগে বলছে যে নোট অফ ডিসেন্ট সহ তারা যেটা স্বাক্ষর করছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, এখন কিন্তু নোট অফ ডিসেন্টের কথা বলছে না, বলছে যে বাকিটা করব। কমিটিতে এখন বিরোধী দল যোগ দিচ্ছে না, সেখানে কিন্তু জামাতের আমির অর্থাৎ বিরোধী দলের নেতা বলছিল হ্যাঁ করেন, 50-50 রাখেন। তো 50-50 এটা তো আমার কাছে মনে হয় অন্যায্য দাবি। একটা পার্টি 2/3 মেজরিটি পাইছে, সে 7 আর 12 রাখছে। আজিজ ভাই, আমি এই বিষয়টা নিয়ে আবারও আপনার কাছে আসবো, তার আগে আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসি। আমি মানে যেটা শুরুটা করেছিলাম দুজনের রাজনৈতিক যে বর্ণাঢ্য যে কেরিয়ার, সেই বিষয়টা পাশাপাশি আজিজ ভাই কয়েকটা বিষয় নিয়ে আসছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমকে কেন বিএনপি থেকে দেওয়া হয়েছে, কিংবা অলি আহমেদকে বা কেন 11 দলীয় ঐক্য থেকে দেওয়া হয়েছে, এই বিষয়ে একটু শুনবো। আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে রাষ্ট্রপতি নির্বাচন এখন একটা অলংকারিক নির্বাচন হিসেবেই সামনে আসছে আমাদের। আর যেটা মাহবুব ভাই বললেন যে এটা মূলত একটা চর্চার বিষয় এবং এটা যে একটা প্র্যাকটিস হচ্ছে, এটাই আমাদের কাছে আনন্দের বিষয়। তার চেয়ে ভালো আরেকটা বিষয় হলো যে আমরা আগে যখন, বিশেষ করে শাহাবুদ্দিন চুপ্পু যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তখন কিন্তু একটা শকিং ছিল সবার কাছে, এটা আওয়ামী লীগের ভিতরে, আওয়ামী লীগের বাইরে সাধারণ জনগণ, যে আপনি একজন দুদকের সাবেক কমিশনার, হ্যাঁ, আপনি মানে রাষ্ট্রপতি পদের জন্য যে ধরনের ব্যক্তিত্ব আমরা চিন্তা করে থাকি লোকালি এবং ইন্টারন্যাশনালি, সেটা কোনোটাই ছিল না। তো অন্তত এবার কিন্তু যে দুজন প্রার্থী আপনি যেটা বলেন রাজনৈতিকভাবে, তারপর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণের সাথে চিন্তা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের কাছাকাছি ভূমিকা আছে, এবং দুজন শুরুটা কিন্তু তাদের একই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, যদিও একটা দীর্ঘ সময় কর্নেল অলি আহমেদের বাইরে আছেন। তো আমার কাছে মনে হলো যে এটা জাতির সামনে একটা প্রপার রিপ্রেজেন্টেশন, যে আপনি যদি কোনো কারণে আপনার অলি আহমেদ বিএনপিতে থাকতেন এবং বিএনপি যদি তাকে মনোনয়ন দিত, তখন হয়তো বা আমরা তার ব্যাপারে কম বেশ একই কথাই বলতাম যে হি ইজ অলসো আপনার এলিজিবল ফর বিইং দ্য প্রেসিডেন্ট অফ দিস রিপাবলিক অফ বাংলাদেশ। এই প্রেক্ষাপটে আমি বলবো যে মানে সোফার আমার কাছে খুব ভালো লেগেছে যে এখানে গণতন্ত্রের একটা শক্তির জায়গা প্রস্ফুটিত হচ্ছে। কিন্তু এখানে ছোট্ট কিছু বিষয় আছে, যেমন 70 অনুচ্ছেদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর জুলাই সনদেও কিন্তু দ্বিমত ছিল। দ্বিমত থাকা সত্ত্বেও সেখানে যে প্রস্তাবনাটা ছিল জুলাই সনদে, যারা সবাই একমত হয়েছে যে আপনার বাজেট এবং আপনার আস্থা ভোটে দুইটার বাইরে যে কোনো জায়গায় আপনার এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। হ্যাঁ, যেমন সরকারের যদি বিরুদ্ধে অনাস্থা আসা হয়, স্বাভাবিকভাবে তখন দলের সেই রাইট আছে যে তুমি আমার বিরুদ্ধে অনাস্থা করতে পারবে না। আবার বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও
আপনার সংসদ সদস্যরা যদি সেখানে দ্বিমত করে এটা ঝুলে যাবে তাহলে তো রাষ্ট্র টিকবে না, আসলে এটা একটা চলমান প্রক্রিয়া। কিন্তু এর বাইরের যে নৈমিত্তিক বিষয়গুলো সেখানে এমপিরা স্বাধীনভাবে আপনার তাদের যেই মত প্রকাশ সেটা আপনার করতে পারবে। কিন্তু এখানে কিন্তু আপনার দুর্ভাগ্যজনকভাবে সেই প্রভিশন অনুযায়ী কিন্তু হলো না। এবং আমার বিশ্বাস যদি আপনার সেই প্রভিশন হতো, স্বাভাবিকভাবে যারা বিএনপির সাংসদ তারা কিন্তু এখানে সে জামাত নির্বাচিত কোনো প্রার্থীকে ভোট দিবে, গণহারে তাকে বিজয়ী বানিয়ে দিবে। বাংলাদেশ অন্তত সেই রকম আপনার হর্স ট্রেডিং এর জায়গা এখনো তৈরি হয় নাই। তো এই জায়গাটা আমাদের একটা মানে কি বলবো যে এই অভ্যুত্থানের পরে অন্তত একটা খচখচ থাকবে। ধরেন আমরা আর একটু বেটার হলে আসলে এখানে বিএনপিরও খুব বেশি ক্ষতি হতো না। বাট এই বিষয়টার মধ্যে একটা ট্রুলি যেটা খেলা হচ্ছে, মানে এটা যে মাঠে যে আপনার এটা নির্বাচন হচ্ছে, একটা কিছুটা উত্তেজনা থাকতো যে অনেক কিছু ঘটে যেতে পারতো। তো এই জায়গাটা এখানে আছে। আর একটা বিষয় হলো যে যখন আপনার নির্বাচনের প্রসঙ্গ আসে চুপুর পদত্যাগের সময়ে, তখন আমরা বলছিলাম যে আসলে রাষ্ট্রপতি কেমন চাই। প্রথমত আমাদের কাছে একটা, যেমন আমরা এনসিপি থেকে আমরা যে প্রশ্নগুলো আমরা উত্তর দিয়েছিলাম যে রাষ্ট্রপতি চাই জনপরিসর ইতিমধ্যে পরিচিত, তার দীর্ঘদিনের রাজনীতি এবং পাবলিক লাইফের ট্র্যাক রেকর্ড আছে, এবং তিনি আরোপিত বলে বিবেচিত হবেন না, এবং তার খানিকটা মেরুদণ্ড আছে। তিনি আসলে জাতীয় সংকটময় মুহূর্তে সব রাজনৈতিক দল, সব গোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার বাংলাদেশ বিশ্বের অপর রাষ্ট্রের সাথে যখন ডিল করবে, বিশেষ করে আমরা একটা বিষয় ভুলে যাই যে একটা রাষ্ট্র কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয় এবং যুদ্ধ ঘোষণা থাকে সবসময়। আর্মি কিন্তু সবসময় যুদ্ধ ঘোষণার মধ্যেই তাকে অপারেট করতে হয়। তো যুদ্ধের সময় কিন্তু আপনার প্রধানমন্ত্রী কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারে না, যুদ্ধ থামাতেও পারে না। যুদ্ধটা কিন্তু পুরোপুরি রাষ্ট্রপতির এখতিয়ার। পৃথিবীর সব দেশে ধরেন রাষ্ট্রপতি আপনার যুদ্ধের সময় সবাইকে এক করতে পারে, ওয়ার কাউন্সিল করতে পারে, আবার যুদ্ধের সময় সিদ্ধান্তগুলো কিন্তু একটা জরুরি অবস্থা রাষ্ট্রপতির কাছে চলে যায়। ইভেন জরুরি অবস্থা ইটসেলফ একটা যুদ্ধকালীন অবস্থা। সেই অবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা কি হবে, এবং সে রাষ্ট্রপতি আপনার বাংলাদেশের প্রতিনিধি হিসাবে জাতিসংঘ, বিশ্বের অপরাপর যেই আপনার সুপার পাওয়ার আছে, রিজনাল পাওয়ার আছে, তাদের সাথে তার ইন্টারাকশনটা কেমন হবে। আমার মনে হয় এই ক্ষেত্রে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আমাদের এখনো মনে হয় যে ততটা আত্মবিশ্বাস এখনো আসে নাই। হয়তোবা এটা হয়তোবা এই অবস্থায় এর চেয়ে ভালো যে আমার কাছে আছে তা বলবো না, বাট বিষয়টা হলো যে এটা কিভাবে রিকভার করবো, এটার জন্য আমাদের মনে হয় শক্তিশালী একজন নিরাপত্তা উপদেষ্টা প্রয়োজন, যিনি রাষ্ট্রপতির সাথে সমন্বয় করে কাজ করতে পারবেন। কারণ আমরা মির্জা ফখরুলকে হাতকে শক্তিশালী করবেন আপনি ওই জায়গাটা বলছেন। রাষ্ট্রপতির একটা বড় জায়গা হলো যে আপনার যুদ্ধকালীন সময় এবং আপনার জিওপলিটিক্যাল যেই অ্যালাইনমেন্টগুলো হয়, রিঅ্যালাইনমেন্টগুলো হয়, ওই সময় রাষ্ট্রপতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন স্বাভাবিকভাবে বাংলাদেশ একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সেটেলমেন্টে এসেছে। সেটেলমেন্ট আমি পুরো এই গণতান্ত্রিক যাত্রাটাকে বলছি। এই যাত্রাটা সংহত করার পুরো কাজটা কিন্তু আভ্যন্তরীণ না, এখানে কিন্তু বহিঃশক্তির একটা বড় প্রেশার আছে। পক্ষে যেরকম প্রেশার আছে, বিপক্ষ প্রেশার আছে। এই প্রেশারের মধ্যে যেই আপনার মূল ধারা, যেটা গণ অভ্যুত্থানের পরে যে একটা গণতান্ত্রিক ধারা তৈরি হয়েছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য রাষ্ট্রপতির ভূমিকার জায়গাটা এখানে আরেকটু পুনর্বিবেচনা করা দরকার। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। আজিজ ভাই, রাষ্ট্রপতি নির্বাচনের আগে থেকেই একটা কথা আসছিল, রাষ্ট্রপতির ক্ষমতা সম্প্রসারণ, সংকোচন কিংবা ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়গুলো আসছে। আসলে ওই যে আলাউদ্দিন মোহাম্মদ যেটা বলে আমরা কেমন রাষ্ট্রপতি চাই, এটাও কিন্তু অনেক বড় বিষয়, আমরা কেমন রাষ্ট্রপতি চাচ্ছি। তো আপনার যে প্রশ্ন হচ্ছে, এই যে রাষ্ট্রপতির এখন যে ক্ষমতা রাষ্ট্রপতি আছে, এটা আসলে যে বাড়ানোর যে কথা হচ্ছে, আসলে এটা আমাদের যে একটু যেটা আপনিও বললেন যে আমাদের যখন দুর্যোগ বা দেশ যখন দুর্যোগে পড়ে তার ক্ষমতার তখন অনেক কিছু প্রদর্শনী তার জায়গা থাকে, সেই জায়গা থেকে আসলে কি মনে হয়? না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য যেটা বিএনপির 31 দফায় বেগম খালেদা জিয়া ঘোষণা করছিল, সেটা কিন্তু অন্য ইস্যু। যদি যুদ্ধ লাগলো, সে তো রাষ্ট্রপতি তো সর্বজনীক আছেই, আর্মি, আইনশৃঙ্খলা বাহিনী তার নেতৃত্বেই আছে। সুতরাং তার যুদ্ধ পরিচালনা করা কিন্তু যেটা দরকার কারেজ, যেটা আমি আব্দুর রহমান বিশ্বাসের কথা বললাম, কারেজেসলি হ্যান্ডেল করতে পারছে এই রাষ্ট্রপতি ওই দুর্যোগ মুহূর্তে তার দরকার। এবং তার যদি দেখা যায় যে ন্যাশনাল ক্রাইসিস এমন হলো, এমার্জেন্সি জারি করতে হবে, প্রধানমন্ত্রী বলুক আর না বলুক, দেশ বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য সে এমার্জেন্সি দিয়ে দিবে। যুদ্ধ লাগলে যুদ্ধ সে গাইড করবে। এই সময় একটা রাষ্ট্রপতি। আর যেটা পাওয়ার ক্ষমতার ব্যালেন্স করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ধরেন রাষ্ট্রপতি তো ওই শাহাবুদ্দিন সাহেব প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলে যে খবর জিয়ারত করা ছাড়া
আর ওই যে দুইজন নিয়োগ দেয় সেটাও প্রধানমন্ত্রী করে দেয়, প্রধান বিচারপতি আর সরকারের প্রধানমন্ত্রী, সে যে মেজরিটি হয় তাকেই দেয়, এটা তো তার কিছু করিশ্মা নাই। তো সুতরাং যেটা হচ্ছে অন্তত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেটার উপরে একটা দেশ টিকে থাকে, সরকার দাঁড়িয়ে থাকে, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমার মনে হয় রাষ্ট্রপতির কাছে দেওয়া উচিত। অ্যাটলিস্ট যে প্রধানমন্ত্রী ইনফ্লুয়েন্স করবে না তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি। ধরেন বিচার বিভাগ, ধরেন বিচার বিভাগে আপনি বলেন, তারপরে প্রশাসন বলেন, তারপরে ধরেন গুম কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, দুদক বলেন, এইসবগুলায় রাষ্ট্রপতির সে থাকা উচিত। এটা প্রধানমন্ত্রী এককভাবে করবে এটা ঠিক না। এটা কিন্তু 31 দফায় আছে, এটা আমি এটা লিখেছিও, ওগুলি যা লেখা আছে ওটাই দেখছি, যে যদি 31 দফা যেটা এখন প্রধানমন্ত্রীর মা যেটা লিখে গেছে, নিশ্চয়ই মায়ের কথা রাখবেন আমার বিশ্বাস, আমি আশাও করব, তাহলে কিন্তু দেশটা গণতন্ত্রের দিকে যাবে। যেমন 70 অনুচ্ছেদের কথা বলা হয়েছে, 31 দফার ভিত্তিতে ছিল ওটা, কিন্তু এখন যেটা হয়েছে হাইকোর্টের রায়ের পরে, সুপ্রিম কোর্টের রায়ের পরে এটা কিন্তু আউল হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। এখন বিরোধী দল যদি কমিটিতে যাইতো তাহলে 70 অনুচ্ছেদ দিয়ে বলতো যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, এটা 70 অনুচ্ছেদ বিলোপ করেন। যদি না করতো আজকে তো আমি বলতে পারতাম যে 70 অনুচ্ছেদ 31 দফায় ছিল, বাতিল করে নাই, সংস্কার কমিশনে উত্থাপন হয়েছিল, ওই যে ঐক্যমত্য কমিশনে, কেন করলো না? এখন তো ভোট দিতে পারে না কেউ, অর্থ বিল আর নো কনফিডেন্স ছাড়া তো ভোট দিতে পারে না। আমার কাছে খুব দুঃখ লাগলো, ধরেন ইলিয়াস আলীর গুম হয়ে গেছে, তাকে পাওয়া গেল না, গুম কমিশন গুমের যে অধ্যাদেশটা সেটা হলো ল্যাপস হয়ে গেল। দেখলাম ইলিয়াস আলীর ওয়াইফ সে দাঁড়ায় সেটাকে সমর্থন দিছে। কত দুঃখ তার ভিতরে আছে, তার স্বামী গুম হয়ে গেছে, তারপর সে বলতে পারে নাই। এই ধরনের পার্লামেন্ট, অথর্ব পার্লামেন্ট রাখা উচিত, বলেন আপনি, যে তার নিজের স্বামী গুম হয়ে গেছে, সে গুম কমিশনটা হোক, এটা সে বলতে পারে নাই। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনেও কেউ বলতে পারবে না, ওই যার যার ভোট শেষই পাবে। আর বাংলার মাটি সোনার মতো খাঁটি। হ্যাঁ, আর অলি আহমেদ ইলেকশন করার অনেকগুলো কারণ আছে। জিয়াউর রহমানের উনি কাছাকাছি ছিলেন, জিয়াউর রহমানের পিএসও ছিলেন এবং তিনিই সিনিয়র মোস্ট ছিলেন। জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে তার ভিতরে আকাঙ্ক্ষা ছিল তিনিই বিএনপির চেয়ারম্যান হবেন, কিন্তু সেটা হতে পারেন নাই। এই জন্য তিনি আলিগেলি মারছেন। এবারে জামাতে জয়েন করছে ইলেকশনে জেতার জন্য, এনওফেল মারছে, ডাব্বা মারছে। তখন ডাব্বা মারার লোক এখানে এসে রাষ্ট্রপতিতে কি করে পাশ করবে? মেজরিটি নেই ইলেকশনের জন্য। তাও তো তার একটা সান্ত্বনা, রাষ্ট্রপতি ইলেকশন তো করতে পারছি, হই আর না হই করতে পারছি, এইটাই করবে। কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের সাথে যদি ব্যক্তি হিসেবে তুলনা করেন, আমি বলবো যে ব্যক্তি হিসেবে ফখরুল ইসলাম আলমগীর অনেক ভালো, কারণ আন্দোলনে সে কিন্তু সক্রিয় ছিল। আন্দোলনে গুম খুম যে সব ট্যাকটিক, একবার হাইকোর্টে পালাইছিল, এটা ঠিক। নাহিদ ইসলামকে বলতে শুনলাম আন্দোলনের সময়, ছাত্রদের আন্দোলনের সময় বলছে, একবার বলছে আমরা এই আন্দোলনে নাই। নাহিদ ইসলাম বলছে এটা সঠিক বলেছিলেন, ওই সময় ওইটাই বলা উচিত ছিল, নইলে আরো বেশি ক্র্যাকডাউন করতো, বলছে এটা ঠিক। কিন্তু উনি তো হাল ছেড়ে দেননি, রাজনৈতিক দলটা এত নির্মমতা তার ভিতরে হাল ছাড়েন, তাকে বয়লার গাড়ি পোড়াইছে, আগুন দিয়ে জেলখানায় লিয়ে গেছে, জানেন না, তারপর সে হাল ছাড়ে নেই। সুতরাং আমার বিশ্বাস যে যাই হয়েছে অ্যামং দ্য লট হি ইজ দ্য বেস্ট, এবং আমরা আশা করব যে এটা দরকার সেটা তিনি করতে পারবেন। এবং 31 দফার আলোকে আমার মনে হয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য আনা, ক্ষমতার ভারসাম্য আনা, এটা আনলেই আমার মনে হয় আমাদের অনেক আকাঙ্ক্ষা পূরণ হবে। ধন্যবাদ আজিজ ভাই। আলাউদ্দিন মোহাম্মদ, আমাদের অনেক আকাঙ্ক্ষা পূরণ হবে, যেটা বললেন রাষ্ট্রপতি ওই 31 দফার আলোকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যে ক্ষমতার ভারসাম্য যে বিষয়টা, পাশাপাশি আরও কিছু বিষয় উনি নিয়ে আসছেন, যে রাষ্ট্রপতি ক্ষমতা কোন কোন গণ্ডির মধ্যে বা কোন কোন জায়গায় বাড়ানো উচিত, শুনবো আপনার কাছ থেকে। প্রথমত রাষ্ট্রপতিকে যেই ক্ষমতা বিদ্যমান সংবিধানে দেওয়া আছে, কারণ এখন তো ফিতা কাটা ছাড়িচ্ছে, এর মধ্যে তো না, কিন্তু এর মধ্যেও যে ফিতা কাটাটা ডাকলে তাও নাহলে ওটাও কাটতে পারবে না।
যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ, এই নিয়োগের ব্যাপারে কিন্তু রাষ্ট্রপতির এখানে হস্তক্ষেপের কথা বলা আছে এবং ঐকমত্য কমিশনের সবাই এখানে মোটামুটি একমত হয়েছে কিছু নোট অফ ডিসেন্ট ছাড়া। মূল জায়গা হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তো আর আসলে দুটো ইকুইভ্যালেন্ট পজিশন না। প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান, হ্যাঁ, এবং প্রধানমন্ত্রী বিদ্যমান ব্যবস্থা নির্বাচিত হয়ে আপনার যেটাকে আমরা রাষ্ট্র ক্ষমতা বলি, ক্ষমতাটা সম্পূর্ণ চর্চা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান হয়ে যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন রাখছেন কিনা এইটা দেখার কাজ কিন্তু রাষ্ট্রপতির। এখন দেখা যায় যে রাষ্ট্রপতি যেহেতু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন, সেহেতু প্রধানমন্ত্রী যদি নির্বাহী বিভাগের বাইরে গিয়ে স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে হস্তক্ষেপ করে সেখানে নিয়োগগুলোতে যদি হস্তক্ষেপ করে, সেই জায়গায় কিন্তু রাষ্ট্রপতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছেন না। কেন পারছেন না? কারণ রাষ্ট্রপতি সেই যে আপনার ৭০ ধারার মাধ্যমে যে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে যেটা মাহবুব ভাই খুব ভালোভাবে বললেন যে স্বামী গুম হয়েছেন, আজিজ ভাই স্বামী গুম হয়েছেন, তিনি এমন না যে আসলে সে গুমের অথবা সেই আপনার স্বামীর প্রতি তার কোনো আপনার দরদ নেই, সেই ঘটনাটার প্রতি তার কোনো আপনার কি ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, তা না। কিন্তু তার তো হাত পা বেঁধে দেওয়া হয়েছে, সে এখানে এই চেয়ারে থাকবেন কি থাকবেন না নির্ভর করছে এই ভোটটার উপরে। তার মানে তিনি কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে ভোট দিচ্ছেন। এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে হয় কি, রাষ্ট্রপতি কিন্তু চাইলেও অনেক জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। ক্ষমতার ভারসাম্যের জায়গাটা এটাই যে সংবিধানের রক্ষক হিসাবে, আপনার স্টেটের গার্ডিয়ান হিসেবে রাষ্ট্রপতি গার্ডিয়ানশিপ রাখতে পারছে কিনা। আমরা দেখছি যে এই ব্যবস্থার ভিতরে এটা পারছেন না, কারণ রাষ্ট্রপতি নিজেই এখানে একটা ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকতে হচ্ছে। তার আসলেই, এবং তিনি অনেক সময় অসহায় বোধ করছেন, যেটা ইভেন এর আগের শুধু একজন না, বেশ কয়েকজন রাষ্ট্রপতি একই কথাই বলেছেন, অসহায়ত্ব। কারণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু প্রতিদিন মানুষের মধ্যে থাকেন, তাকে প্রতিদিন কোনো না কোনোভাবে মানুষের সাথে এঙ্গেজ থাকতে হয়। কিন্তু এই বঙ্গভবনের যে আপনার 4 দেয়াল, এই দেয়ালের ভিতরে ঢোকার পর কিন্তু তার পক্ষে আর সম্ভব হয় না যে তার যেই আপনার মানে মানুষের মাঝে যাওয়া কিংবা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে ভূমিকা পালন করা মানে যে ক্ষমতা চর্চাই তা না। আসলে রাষ্ট্রপতি তার পজিশনের কারণে অনেক জায়গায় তিনি যেতে পারেন না, তার প্রোটোকলের কারণে অনেক জায়গায় গিয়ে ইচ্ছা করলে হাজির থাকতে পারেন না। আনলেস শাহাবুদ্দিন সাহেব, যেটা তিনি সিনেমা হলে গিয়ে তার ছেলের প্রযোজনায় যে আপনার নির্মিত সিনেমা দেখতে পেরেছেন শাকিব খানের সাথে, এটা তো আর সবসময় সব রাষ্ট্রপতির ক্ষেত্রে ঘটে না। মূল জায়গাটা হলো রাষ্ট্রপতির যেই আপনার বিধান আছে, প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের বাইরে যদি তিনি হস্তক্ষেপ না করেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রপতির যে ভূমিকা আছে সেই ভূমিকার জায়গা যদি রাষ্ট্রপতিকে দেওয়া হয়, তাহলে এখানে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু রাষ্ট্রপতিকে আবার এমনও করা যাবে না যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভয়ে অথবা প্রধানমন্ত্রী কাজ করতে গিয়ে রাষ্ট্রপতিকে একটা বাধা হিসেবে চিন্তা করেন। প্রধানমন্ত্রী যে বলেন না নিন্দুকের বাসিমি সবার চেয়ে ভালো, প্রধানমন্ত্রী চিন্তা করা উচিত আমি যাতে ডিরেলড না হয়ে যাই, হ্যাঁ, আমি যাতে আপনার এই সিস্টেম থেকে ছিটকে পড়ার আগেই যাতে আমার একটা অভিভাবক থাকে, সেই হিসেবে রাষ্ট্রপতিকে ট্রিট করা। এই জায়গায় যদি চিন্তা করেন, আমি মনে করি যে বর্তমান রাষ্ট্রপতি এবং যে প্রধানমন্ত্রী ক্ষমতার জায়গা আছে সেই জায়গায় তো পারফর্ম করতে পারবেন। বাট আনফর্চুনেটলি লাস্ট যেটা বলতে হবে, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন তিনি কিন্তু জাস্ট এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনার বিদায় নিচ্ছেন। স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের অধীনে যেভাবে আপনার দলীয়করণ করা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো আপনার মানে হয়তো আগেও দলীয়করণ হয়েছে, সেটা একটা লুকোছাপা ছিল, কিন্তু এইবার কিন্তু আপনার ওই অধ্যাদেশের দোহাই দিয়ে তারপর আইনি ফাঁকফোকর দিয়ে কিন্তু সবগুলো প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিবর্গ নিয়োগ হয়েছে। তিনি যদি আপনার মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রী এজেন্সি নিয়ে মন্ত্রী থাকতেন, তাহলে তার অনুমোদনের মাধ্যমে কিন্তু নিয়োগগুলো হয়েছে। এখন এই মানুষটা কালকে বঙ্গভবনে ঢোকার পর এখন তার যে চরিত্রটা অথবা তার যে এটা পুরোপুরি পাল্টে যাবে, আমার কাছে মনে হয় এই বিষয়টা আমি এখন ইমাজিন করতে পারছি না যে আসলে কী হবে। এটা ওনার জন্য চ্যালেঞ্জ হিসেবে রেখে দিলাম। উনি যদি চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে যে হ্যাঁ, আমি শপথ গ্রহণ করার পর থেকে আমি আসলে আর বিএনপির কেউ না, হ্যাঁ, বিএনপি আমি একসময় আমার দল ছিল, কিন্তু আমি এখন রাষ্ট্রের সবার অভিভাবক, সেই জায়গায় সেই চ্যালেঞ্জ যদি উনি মোকাবেলা করতে পারেন, তাহলে আমার মনে হয় তিনিও আসলে তার পক্ষেও সম্ভব আপনার সব মানুষের এবং রাষ্ট্রের অভিভাবক হওয়া। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। আজিজ এবার একটু অন্য বিষয় যাব। বিশেষ করে 5 আগস্টের পর থেকে ভারতের যে আচরণ, তার জবাব বাংলাদেশ বারবারই দেওয়ার চেষ্টা করেছে, তার কূটনৈতিকভাবে, কূটনৈতিক চ্যানেলগুলোর মাধ্যমে, এবং সবশেষ যে ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনার যে ভাষণ বক্তব্য, সেটাকে কেন্দ্র করে আমাদের দেশের সরকারের প্রধানের সঙ্গে যে টানাপোড়েন শুরু হয়েছে, এর মাঝেই তাদের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারপর মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং এর আগে থেকেই কিন্তু তাদেরকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে।
সরকারের পক্ষ থেকে কালকে যে বার্তা সেটাও যাবে কি যাবে না সেটা নিয়ে একটা দোলাচল জায়গা রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে আমাদের কূটনৈতিক যে ভাষা সেটা কি হওয়া উচিত বা বডিটা কি হওয়া উচিত? না দেখেন, আমার কথা বাইরে যাওয়া, ব্রিক্সের দাওয়াত তিনি সভাপতি হিসেবে, চেয়ারম্যান হিসেবে দাওয়াত দিয়েছিল। সাইডলাইনে তো অনেক দেশ, উন্নয়নশীল দেশ বেশ 12টার মতো আছে, তাদের সাথে কথা বলতে পারতো। কিন্তু মুশকিলটা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী ওখানে দেখেন নাই, একটা প্যাচ লাগাইছে। প্রধানমন্ত্রী হিসাবে আমাদের ইগোতে লাগছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে চান নাই হয়তোবা। আবার প্রধানমন্ত্রী হিসেবে আগে দাওয়াত দেওয়া ছিল, সেটা দাওয়াত ছিল, সেটার ব্যাপারে পার্সু না করে সে ব্রিক্সের ব্যাপারে পার্সু করার চেষ্টা করেছে। সেই কারণে কিন্তু জিনিসটা আটকাই গেছে। তারপরে দীনেশ ত্রিবেদী দেখা করছে, হয়তো ওনাকে কনভিন্স করার চেষ্টা করছে, তারপরে হয়তো ভারতে গিয়েও কনভে করার চেষ্টা করছে তার বক্তব্যটা, কিন্তু শেষ পর্যন্ত এখনো কিন্তু বরফ গলেনি, এখনো কিন্তু সিদ্ধান্ত হয়নি যাবে কিনা। তবে যেটা মনে হয়েছে, যদি শুধুমাত্র ওই যে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর যেটা দাওয়াত ছিল, শুধু পার্টিকুলারলি এখন যে জায়গায় গেছে সেই দাওয়াতটা যদি এনফোর্স করে তাহলে হয়তো ডিসিশন নিলেও নিতে পারে। কিন্তু সেটাতেও গেলে আমাদের অমীমাংসিত কিছু জটিলতা তৈরি করে ফেলছে। টানাপোড়েন যেটা আপনি বললেন, দি হিন্দু যে লিখছে এবং আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আপনার সংসদীয় কমিটি সেটাও রিকমেন্ডেশন একই রকম দিছে যে আমাদের দেশের সাথে যে সব ব্যাপারে টানাপোড়েন আছে, যেমন তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, ডিসেম্বরে তো গঙ্গা চুক্তি শেষ হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা ওখানে অন্য। ধরেন তিস্তা গঙ্গা চুক্তি করে লাভ কি? লাভ কি? আমার বাড়ি পাবনা, আমার তো যখন গঙ্গা ওপারে, আমার পারে পদ্মা, ওপারে গঙ্গা, গঙ্গা তো গ্রীষ্মকালে পানি আসে না, গরু গাড়ি চলে, তো আমিও তো ওখানে পানি কি ভাগাভাগি করবো? তিস্তাতে না, সেটা তো ন্যায্যতার হিসেব না, করতে। সেটা হচ্ছে যে শোনেন, এটা গজলডোবায়, তিস্তার গজলডোবায় বাদ গ্রীষ্মকালে এক সময় আলোচনা হয়েছিল হাসিনার সরকারের সময় যে গজলডোবার পানি 50-50, তখন পানি আসতো কিছু, এখন তো পানি আসে না। উপরে ধরেন সেই, তাহলে আপনি বলতে যে চুক্তি করার কোনো লাভ নেই? লাভ নাই, আমাদের ব্যারেজ করতে হবে, ব্যারেজ করতে হবে। ধন্যবাদ আজিজ ভাই। আলাউদ্দিন মোহাম্মদ, আমি এই বিষয়ে আসবো, আমাদের ব্যারেজ করতে হবে সেটা। আর কিছু বিষয় আসছে সামনে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির নানামুখী তৎপরতা, হাসিনার রাজনীতির নিয়ন্ত্রণ, হাদির খুনিদের ফেরত পাঠানো হতে পারে এই সবগুলোর মধ্যে। আর পাশাপাশি ভাই তো নিয়ে আসতেন যে চুক্তির কিছু বিষয় এবং আমাদের অভিন্ন নদীর যে অমীমাংসিত আলোচনা, অনেক বিষয় রয়েছে। অর্থাৎ এই সফরটা যাবে কি যাবে না, সব কিছু মিলিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি মনে হচ্ছে আপনার? আমার কাছে প্রথমত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতির পর কিন্তু আপনি দেখেন বাংলাদেশের কোনো মিনিস্ট্রির সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট এত জনপ্রিয় সাম্প্রতিক ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নেই। বাংলাদেশের আপামর মানুষ কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে না, ইন্ডিয়াকে আসলে, বিশেষ করে শেখ হাসিনার সেখানে যে আপনার সংবাদ সম্মেলন, তারপরে এটা তো একটা অধ্যত্ত হয়েছে, কারণ এর আগে বাংলাদেশ বারবার ওয়ার্নিং দিয়েছিল। এটা আপনার দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এবং প্রেস স্টেটমেন্টে লেখা আছে যে ওয়ার্নিং দেওয়ার পরও আপনার এটাকে কেন থামাতে পারেন নাই। সেই জায়গায় আপনার যেই জায়গাটা তৈরি হয়েছিল, সরকারের প্রথম বোঝা উচিত যে তারা তো এই জনগণের প্রতিনিধি। আরেকটা বিষয় হলো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এটা হলো লেনদেনের সম্পর্ক। হ্যাঁ, আমি এখানে এক্সপোর্ট করি, ভারত এখানে এক্সপোর্ট করে, আমি ইম্পোর্ট করি, ভারত আমার কাছ থেকে ইম্পোর্ট করে। আবার ভারতের কিছু লোকবল বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে এসে কাজ করে, কিছু বৈধভাবে করে, কিছু অবৈধভাবে করে। বাংলাদেশের কিছু লোকজন সীমান্ত অতিক্রম করে কাজের সন্ধানে সেদিকে যায়। এই হলো সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কি এমন কিছু আছে যে বাংলাদেশের একজন খুনিকে আপনি আশ্রয় দিবেন, তারপর সে কি করবে করবে না, আমি নিয়ন্ত্রণ করবে কি করবে না, এটা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে কি আসবে না সে আপনি জিম্মি করতে পারেন? সেটিকে বার্গেনিং টুল করতে পারেন? দিল্লি তো সেই কাজটাই করছে। দিল্লি বাংলাদেশের খুনিকে আশ্রয় দিয়েছে, দিল্লি বাংলাদেশকে এবং বাংলাদেশের তিনটা নির্বাচন, সবচেয়ে বড় বিষয় তাদের সর্বোচ্চ জায়গা থেকে যে স্টেটমেন্ট, যে আসার পর এই ঘটনাটি ঘটছে, আবার ঘটছে। হ্যাঁ, ঘটেছে। আরেকটা বিষয় দেখেন, বাংলাদেশের রাষ্ট্রের যে ভিত্তি,
ভিত্তি হলো তার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। গণতন্ত্রের ভিত্তি কি? গণতন্ত্রের ভিত্তি কিন্তু মানুষ না শুধু, মানুষ তো ভোট দেয়, কিন্তু ভোটটা কোন প্রসেসে দেয়, কোন প্রসেসে কাউন্ট করে, এটা ক্রেডিবিলিটি, এটা দিয়ে একটা রাষ্ট্র টিকে থাকে। আমার দেশের নির্বাচন ব্যবস্থা আপনি ধ্বংস করে দিয়েছেন। যে ধ্বংস করেছে তাকে আপনি খুব মানে নিরাপদে এখান থেকে ইভাকুয়েট করে নিয়ে আশ্রয় দিয়েছেন। দেওয়ার পর পাশাপাশি আপনার তার যে জনবল আছে, আপনি দেখেন একদম 5 আগস্টের প্রথম দিন থেকে বাংলাদেশ কার ভয়ে অথবা বাংলাদেশকে ডিস্টেবল করার চেষ্টা করছে কে? ইন্ডিয়া করছে। বিশ্বের ইন্ডিয়ার পরে পাশে একটা রাষ্ট্র দেখান যে ইন্ডিয়ার সমতুল্য অথবা ইন্ডিয়ার কাছাকাছি, যে বাংলাদেশ নিয়ে এত কনসার্ন যে বাংলাদেশে যে কোনোভাবে ডিস্টেবল করতে হবে। আজকে দেখেন ইন্ডিয়ান যারা আপনার বৈশ্বিক সংস্থা কাজ করছে, বা আপনি দেখেন বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ আপনার উচ্চ পদে কিন্তু ইন্ডিয়ানরা কাজ করছে। তাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাপারে বেশিরভাগ রিপোর্ট সবসময় নেতিবাচক করে থাকে। আজকে বাংলাদেশে আইএসের জঙ্গিদের কারখানা হচ্ছে, এই রিপোর্ট আপনার তারা করাচ্ছে এখানে শুরু থেকে 5 আগস্ট থেকে এই পর্যন্ত একটাই তাদের, যে বাংলাদেশে আপনার রেডিক্যালদের উত্থান ঘটেছে, ডানপন্থীদের উত্থান ঘটেছে এবং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে, এইটার এখন নিয়ে আসতেছে। আর পাশাপাশি কি করছে যে আমি হাসিনাকে এখানে রাখবো, তাকে রেখেই আপনাকে আমি হাসিনাকে একপাশে রেখে আপনার সম্পর্ক নির্মাণ করব। আমি মনে করি যে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ফাঁদে পা দেয়, তাহলে বাংলাদেশের ভিতরে যেরকম ওনার আপনার জনপ্রিয়তা এবং এখানকার লেজিটিমেসি নষ্ট হবে, বাইরের দুনিয়াও বুঝবে যে বাংলাদেশের কাছে আসলে শেখ হাসিনার বিচার ইস্যু না, আওয়ামী লীগ ইস্যু না, এটা বাইরে রেখেই তারা আপনার ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে পারে। এটার মাধ্যমে ইন্ডিয়া যে বাংলাদেশের প্রতি দীর্ঘদিন অবিচার করে আসছে, বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে যে ইন্টারভেন করে যাচ্ছে, এটার একটা বৈধতা উৎপাদন হবে। সেই বৈধতাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উৎপাদন করতে পারেন। যদি উনি মনে করেন যে পারেন, তাহলে তিনি যেতে পারেন। আর যদি মনে করেন যে না, এটা আমি করতে দিব না, তাহলে তিনি আগে যে ইস্যুগুলো দ্বিপাক্ষিক না, শেখ হাসিনা দ্বিপাক্ষিক ইস্যু না, আওয়ামী লীগ দ্বিপাক্ষিক ইস্যু না, ওখানে প্রেস কনফারেন্স করে দ্বিপাক্ষিক ইস্যু না, এই ইস্যুগুলো আগে একপাশে রাখেন, সমাধান করেন। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, এম এ আজিজ ভাই, আপনার দুজনকে বাংলা বিষয় আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।